আচ্ছা, টেম্পারেচার স্কেল হচ্ছে এক ধরনের স্কেল, যে স্কেলের মাধ্যমে আমরা হচ্ছে মানে আহ, বিভিন্ন ভাবে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি, বিভিন্ন ওয়েতে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি এবং বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি। তো এরকম টেম্পারেচার স্কেল আছে চার ধরনের: সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, আর হচ্ছে রোমার বা র্যাঙ্কিং স্কেল। ঠিক আছে? তো এর মধ্যে সেলসিয়াস স্কেলের কথা তো আমরা মোটামুটি সবাই জানি। তারপরে ফারেনহাইট স্কেল, এটার কথাও আমরা জানি, কারণ আমাদের বাসার যে থার্মোমিটার থাকে সেখানে মানে থার্মোমিটার এই ফারেনহাইট স্কেলে টেম্পারেচার মাপা হয়। কেলভিন স্কেল, এটা হচ্ছে টেম্পারেচার এসআই ইউনিট। আর আরেকটা আছে রোমার বা র্যাঙ্কিং স্কেল, যে এটার নাম হয়তো আমরা নতুন জানতেছি, কিন্তু এটাও টেম্পারেচারের আরেকটা স্কেল, যেটার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন মেথডে টেম্পারেচার কম্পেয়ার করতে পারি যে কত টেম্পারেচার আছে সেখানে। তো বিজ্ঞানী সেলসিয়াস যখন সেলসিয়াস স্কেলটা করে, প্রবর্তন করে, তো সব স্কেলেরই অ্যাকচুয়ালি একটা লোয়ার ফিক্স পয়েন্ট আছে, একটা আপার ফিক্স পয়েন্ট আছে। তো বিজ্ঞানী সেলসিয়াস যখন সেলসিয়াস স্কেলটা প্রবর্তন করেন, তখন ওই লোয়ার ফিক্স পয়েন্টটাকে ধরছে হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে হচ্ছে পানি গলতে শুরু করে। দ্যাট মিনস পানির মেল্টিং পয়েন্ট বা বরফের মেল্টিং পয়েন্ট যেটা, সেটাকে আমি হচ্ছে সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট ধরছে। তো সেটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর একটা আছে আপার ফিক্স পয়েন্ট। তো আপার ফিক্স পয়েন্টকে বিজ্ঞানী সেলসিয়াস ধরছেন কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 ডিগ্রি সেলসিয়াস ধরছেন কোন সেন্সে? যে এই টেম্পারেচারে কি হয়? পানি ফুটতে পানির থাকে, বাষ্পতে। তার মানে পানি স্ফুটমান হচ্ছে। তো সেম ওয়েতে বিজ্ঞানী ফারেনহাইট উনি দুইটা ফিক্স পয়েন্ট ধরছে, একটা হচ্ছে লোয়ারটাকে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর আপারটাকে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন হচ্ছে লোয়ারটাকে ধরছিল হচ্ছে 273 ডিগ্রি কেলভিন, আর আপারটাকে ধরছে কত? 373 ডিগ্রি। তো রোমার স্কেলও এরকম দুইটা ফিক্স পয়েন্ট আছে, একটাকে ধরা হয়েছে হচ্ছে 492, আর একটা হচ্ছে 672। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের স্কেল আছে, এই স্কেলের সাথে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা। ঠিক আছে? বিভিন্ন ধরনের স্কেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, এটা আমরা চেষ্টা করব। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এই সম্পর্কটা বের করার নিয়ম হচ্ছে টেম্পারেচার স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। এখানে এই যে টেম্পারেচার স্কেল আমি সেলসিয়াস ধরলাম, সেলসিয়াস মাইনাস আইস পয়েন্ট মানে হচ্ছে আমার লোয়ার ফিক্স পয়েন্টটা, নিচে হচ্ছে কি স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট মানে আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। একইভাবে কি হবে, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, কে মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। রোমারের ক্ষেত্রে টেম্পারেচার স্কেল মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। এখন যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি, সি বাই 100 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, তারপর হচ্ছে কে মাইনাস 273/100, আর মাইনাস 492/180। তো এরপর সিম্পলি আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা ইকুয়েশনকে যদি 20 দ্বারা মানে 20 কমন নিয়ে ফেলি, তাহলে কি হয়, c/5 f মাইনাস 32/9 আর মাইনাস 492/9, আর এটা আসলে কে হবে, কে মাইনাস 273/5। সো
এই ইকুয়েশন দ্বারা আমরা যে কোনো দুই ধরনের সেলসিয়াস টেম্পারেচার স্কেলের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। মানে যদি আমাদের সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক বের করতে হয়, তখন আমরা এইটুকু ইউজ করবো, C/5 F - 32/9। যদি আমাদের সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক বের করতে হয়, তখন আমরা C/5 K - 273/5 এটা ইউজ করবো। যদি সেলসিয়াসের সাথে রোমারের সম্পর্ক বের করতে হয়, C/5 = R - 492/9 এইটা ইউজ করবো। যদি ফারেনহাইটের সাথে কেলভিন ইউজ করতে হয়, তখন ফারেনহাইট আর কেলভিন ইউজ করতে হবে। এরকম করে আমরা যে কোনো যে কোনো একটা টেম্পারেচারকে আরেকটা টেম্পারেচারে কনভার্ট করে ফেলতে পারি। তো ধরো এরকম করে যদি বলা হয় যে তোমাদের আচ্ছা, আচ্ছা, এই 10 নম্বর ম্যাথটা একটু করতে পারবা তোমরা? হ্যালো। জি স্যার, করা যাবে। আচ্ছা, চেষ্টা করো। 10 নম্বর ম্যাথে বলছি কি, ওয়ান ডে হোয়েন টেম্পারেচার ইজ 15 ডিগ্রি ফারেনহাইট, what will be the temperature on Celsius and Kelvin scale? স্যার -9.44। স্যার অ্যান্সার কি -9.44? আচ্ছা, অ্যান্সার আসছে কত? 9.44। -9.44। বাকিটা কি সেমই আসছে?
না স্যার আমার একটু আলাদা আসছে স্যার। হুম আমারটা স্যার একটু আলাদা আসছে স্যার, মাইনাস আসে না, প্লাস পয়েন্ট আসছে স্যার। স্যার -9.44 আসছে। স্যার আমারও সেলসিয়াস এটা স্যার -9.44 আসছে। আচ্ছা সিম্পলি ক্যালকুলেশন করলেই হবে, তারপর আমি দেখতেছি অ্যান্সার কত হবে। আচ্ছা সেলসিয়াস হবে -9.44, আর কেলভিন কত হয়েছে? কেলভিনটা করতে পারছো? স্যার 263.56 আসে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা 11 নাম্বার ম্যাথটা কি করতে পারবা? এখানে বলছে at what temperature do the Kelvin and Fahrenheit scale coincide, মানে কত টেম্পারেচারে কেলভিন আর ফারেনহাইট স্কেলের ভ্যালু সেম হবে। পারবা নাকি আমি করে দিব? স্যার ট্রাই করতেছি। স্যার -459.67। 4 নাম্বারটা অ্যান্সার, সরি 11 নাম্বারটা অ্যান্সার। জি স্যার 11 নাম্বারটা বের হয়েছে। না 11 নাম্বারটা অ্যান্সার হবে 574.25।
তাহলে একটু দেখা দিলে ভালো হতো। আর একটু দেখা দেন এটা। হ্যাঁ দেখিয়ে দিব, তোমরা একটু দেখো, তোমরা বল। স্যার নিয়েছে স্যার, ওটা তো স্যার এক্স ধরে করব না? এক্স ইকুয়াল টু যে ফার্স্ট হলো ক্যালভিনের তাপমাত্রা, তারপরে ফারেনহাইটের ইকুয়াল টু ফারেনহাইটের তাপমাত্রাটা ধরে করব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুইটাকে এক্স ধরবো আর কি। স্যার ঠিক আছে স্যার, আমার ইকুয়েশন ভুল হয়েছিল, মানে যোগ বিয়োগটা ভুল গেছিল। জি স্যার, এবার আসছে স্যার। স্যার স্যার আনসার তো ঠিক আছে, কিন্তু স্যার এখানে স্যার আমরা যে টেম্পারেচারটা দিব, যেহেতু টেম্পারেচার সমান স্যার, এখানে স্যার কেলভিন ইউজ করবো নাকি সেলসিয়াস ইউজ, ফারেনহাইট ইউজ করবো স্যার? সেক্ষেত্রে দুইটাই লিখবা, যে এত ডিগ্রি কেলভিন সমান সমান এত ডিগ্রি ফারেনহাইট। ওকে স্যার। স্যার 12 নম্বরটার অ্যান্সার কত হবে? -40? হ্যাঁ 12 নাম্বার -40। আচ্ছা জি স্যার, হয়ে গেছে। নাম্বার সেম। তার কি 12 নাম্বার করতে দিছেন? দেয়নি, করছে আর কি নিজে থেকে। ও -40 ডিগ্রি মনে হয় আমার আনসার আসছে। আমি তো ঘুরে বসে আছি। আচ্ছা এই দুটো একটা আমি করে দেই। আচ্ছা ফারেনহাইট আর কি ছিল? কেলভিন। তো বলছে যে একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে এই দুইটা কোইনসাইড করবে।
আচ্ছা, একটা মিনিট। আচ্ছা দেখো, f মাইনাস 32/9 সমান সমান k মাইনাস 273/5। ওকে, তো আমরা বলা হলো কি যে একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচার এই দুইটা কোইনসাইড করবে। ওকে, যদি কোইনসাইড করে তাহলে দুইটার জায়গায় আমি x বসাই। ওকে, এখন যদি আমি আর গুণ করি, ওকে, তো 5x থেকে যদি ওই পাশে নেই আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2457 মাইনাস 160 আর ওই পাশে হবে 4x। এটি আচ্ছা, এটা করলে মোস্ট প্রবাবলি 574.25 হবে, আমার যদি ক্যালকুলেশন কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো একইভাবে যদি আমরা সেলসিয়াস আর ফারেনহাইট করি, তো সেক্ষেত্রে সেলসিয়াস স্কেল লিখতে হবে এখানে। লেখার পরে সেম প্রসিডিউরে দুইটাই আমরা এক্স ধরে এক্স এর মানটা বের করলেই ম্যাথের অ্যান্সার চলে আসবে। পারবো সবাই? হ্যাঁ স্যার পারবো ইনশাআল্লাহ স্যার। জি স্যার, করা যাবে স্যার। স্যার এই মেথডটা কলেজেই করছিলাম, তাপের মেথড। হ্যাঁ, যেটা পরের কোশ্চেন ওইটাতেই করছিলাম, যে ফারেনহাইট আর ইয়ার সম্পর্ক, সেলসিয়াসের সম্পর্ক। এগুলো ছিল মেবি আমাদের। আচ্ছা ঠিক আছে, এক্স এর হ্যাঁ বলো। এককটা কি হবে স্যার? কেলভিন নাকি স্যার ফারেনহাইট? আচ্ছা, তোমরা এখানে দুইটাই লিখবা যে এক্স মান সমান, এক্স দেখার দরকার নাই, লিখবা যে 574.25 কেলভিন ইজ ইকুয়াল টু 574.25 ফারেনহাইট। মানে দুইটাতে স্যার সমান হবে, দুইটাই একই। আচ্ছা, এরপর আমরা একটা থার্মোমিটার নিয়ে পড়বো। এই থার্মোমিটার নাম হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার হচ্ছে এক ধরনের রেজিস্ট্যান্স থার্মোমিটার। এইখানে একটা প্রিন্সিপাল ইউজ করা হয়। প্রিন্সিপালটা কি? যে কোন একটা মেটালিক ওয়্যারের যদি টেম্পারেচার ইনক্রিজ করি আমরা ইউনিফর্মলি, তাহলে কি হবে? ওই ওয়্যারের রেজিস্ট্যান্স বাড়বে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়। ঠিক আছে, দ্যাট মিন্স কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যদি তার টেম্পারেচার বাড়ানো হয় তাহলে তার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়। এই প্রিন্সিপালটা ইউজ করেই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা তৈরি করা হয়।
তো তো নর্মালি যদি আমরা নর্মালি যে কোন একটা কন্ডাক্টর ইউজ করি তাহলে সেটাকে সেই ধরনের থার্মোমিটারকে আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটার করে দিই। আর যেহেতু এটা মধ্যে আমরা প্লাটিনাম ইউজ করছি তো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো প্লাটিনাম হচ্ছে খুবই রিজিড টাইপের একটা মেটাল এবং খুবই ডিপেন্ডেবল, এবং এটা বারবার ইউজ করার পরেও এখানে কোনো সমস্যা হয় না। তো যার কারণে প্লাটিনামটাকে ইউজ করা হয়, এবং প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের অনেকগুলো উপকারিতাও আছে। উপকারিতাগুলো কি কি? যে নর্মাল গ্যাস থার্মোমিটারের চাইতে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করাটা অনেক ইজিয়ার, এবং এটা অনেক প্রিসাইজলি মেজারমেন্ট দিবে তোমাকে। ঠিক আছে, টেম্পারেচার অনেক প্রিসাইজ মেজারমেন্ট দিবে। তো তুমি অনেক হাই অ্যাকুরেট ভ্যালু পাবা কোন একটা জায়গার টেম্পারেচারে। এবং এটা সেন্সিটিভিটি অলমোস্ট হচ্ছে 0.01 ডিগ্রি থেকে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মানে তোমার যদি এমন হয় যে কোন একটা জায়গার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস আর কোন একটা জায়গার তাপমাত্রা হচ্ছে 20.01 ডিগ্রি সেলসিয়াস, তো তুমি এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে পারবা এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের মাধ্যমে। ঠিক আছে, যেটা নর্মাল থার্মোমিটারের সাহায্যে বের করা পসিবল হয় না। আচ্ছা আচ্ছা, এবং এইটার রেঞ্জ হচ্ছে মোটামুটি কত -600 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার রেঞ্জ। তো এতটুকু রেঞ্জ পর্যন্ত প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারকে ইউজ করা যাইতে পারে। তো এই জন্য প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা খুবই ওয়াইডলি ইউজ হয় সব জায়গাতে। তো আমরা আজকে এখানে তো স্যার -200 দেওয়া আছে। 200 আর কি। হ্যাঁ -200। ও আচ্ছা আচ্ছা। আমি শুনছি 600 স্যার। আচ্ছা, তো আমরা আজকে একটু দেখবো যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাহায্যে মানে কিভাবে একটা আননোন টেম্পারেচার বের করা যাইতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে কি for a platinum resistance thermometer show that the unknown temperature theta p সমান something where the symbols have the usual meanings, বা হচ্ছে derive the temperature metering equation for platinum resistance thermometer. আচ্ছা, এই জিনিসটা আজকে আমরা একটু দেখবো। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আমার ভিডিওটাকে পিন করে নাও, নয় কিন্তু চলে যাবে আবার। আচ্ছা, বিজ্ঞানী ক্লডিয়াস উনি একটা ইকুয়েশন ডেভেলপ করে, একটা রিলেশন ডেভেলপ করে অ্যাকচুয়ালি। সেই রিলেশনটা হচ্ছে এরকম, r থিটা সমান r নট 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, এই রিলেশনের মাধ্যমে আসলে বোঝা যায় যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি পায়। তো এই যে থিটার জায়গায় যদি আমি যে কোনো টেম্পারেচার লিখি, মানে থিটার জায়গায় যদি 0 হয় তাহলে কি হবে? যদি 0 হয় তাহলে হবে হচ্ছে আলফা থিটা 0, তার মানে r থিটা সমান সমান r নট। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে r নট। এরপরে রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কতটা পরিমাণ বাড়বে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে r নট আলফা থিটা পরিমাণ বাড়ে। 1 রেজিস্ট্যান্স 1 কেলভিনের জন্য হবে r নট আলফা থিটা আলফা। 2 এর জন্য হবে কি 2 আলফা r নট। 3 এর জন্য হবে 3 আলফা r নট। 4 এর জন্য হবে 4 আলফা r নট, এরকম করে বাড়তে থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে r নট হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেজিস্ট্যান্স কত, আর থিটা হচ্ছে যে কোনো একটা টেম্পারেচারের রেজিস্ট্যান্স কত, আর আলফা হচ্ছে কি এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা যেতে পারে। ঠিক আছে, মানে কত মানে ওই তুমি যে মেটালটা ইউজ করতেছো
ওই মেটালের জন্য কি পরিমাণ রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে বা টেম্পারেচারের সাথে সাথে কি পরিমাণ রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পাবে সেটার মান। আচ্ছা, এবং এটার মান ডিপেন্ড করে সবসময় তুমি যে মেটালটা ইউজ করবে বা যে ওয়্যারটা ইউজ করবা সেই ওয়্যারের নেচারের উপর বা সেই ওয়্যারের প্রপার্টির উপর। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে এটা একটা যে কোনো একটা আননোন টেম্পারেচার, যে টেম্পারেচার আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করব। তো আমাদের ফর্মুলা কি আসবে? আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা পি। আননোন টেম্পারেচার থেকে আমরা থিটা পি ধরে নিলাম। আচ্ছা, তাহলে কি হবে? আর থিটা সমান সমান আর নট প্লাস আর নট আলফা থিটা। আচ্ছা, তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে থিটা পির মানটা বের করা। তাহলে আমরা লিখতে পারি আর নট আলফা থিটা পি সমান সমান আর থিটা মাইনাস আর নট। স্যার এটাকে প্লাটিনামের জন্য আননোন একটা মান বের করতে হবে? হ্যাঁ, প্লাটিনামের জন্য বের করতেছি। আর থিটা পি সমান সমান হবে আর নট আর থিটা মাইনাস আর নট আলফা। ঠিক আছে, সো এরকম একটা ফর্মুলা আমাদের চলে আসলো, সেটা কার জন্য? থিটা পির জন্য। আচ্ছা, তো থিটা পির জন্য যদি এটা পাই, তো আমরা দেখি যে আমরা আর নটটা আমাদের ম্যানুয়ালে দেয়া থাকবে। তো তারপরে যেটা আননোন টেম্পারেচার, সেই টেম্পারেচারের যে রেজিস্ট্যান্স পাবো সেটা তো পাবোই। তার মানে আলফার মানটা আমরা আসলে জানি না। তো আলফার মানটা কই পাইতে পারি? আলফার মানটা পাওয়ার জন্য তার মানে কোন একটা কিছু ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা আলফার মানটা বের করতে পারবো। তো আলফার মানটা বের করার জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম যে একটা নন টেম্পারেচারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কত হয় সেটা আমরা দেখতে পারি। তো রেজিস্ট্যান্সের মান দেখলাম, সেখানকার আর নটের মানও জানি, সেখান থেকে তাহলে আমরা আলফার মানটা বের করে ফেলতে পারবো। তো তাইলে একটা নন টেম্পারেচার আমরা নেই। আচ্ছা, এটা আমরা একটু মনে রাখি, থিটা পি সমান সমান আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আলফা আর থিটা। আচ্ছা, এটা মনে রাখলাম। তো এখন একটা নন টেম্পারেচারের জন্য আমরা একটু বের করার চেষ্টা করি। তো সেটা আমরা ধরি 100°C টেম্পারেচার। তার মানে আর 100 সমান কি হবে? আর নট 1 প্লাস আলফা 100, তাই তো? আচ্ছা, এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করার চেষ্টা করি, আর 100 সমান সমান আর নট আলফা 100। স্যার মানটা কি যে কোনো একটা ধরতে হবে নাকি আমরা সেলসিয়াস স্টিম পয়েন্টটা ধরতে পারবো? শুধু এটা তুমি যে কোনো একটাই ধরতে পারো, কিন্তু মানে এরকম স্যার আমি সেলসিয়াস স্টিম পয়েন্ট বা ফারেনহাইট স্টিম পয়েন্ট এরকম ভাবে? না ওইরকম না, কিন্তু আমি যেটা ধরছি সেটা অ্যাকচুয়ালি মানে আইডিয়াল ওয়ে। মানে এই ওয়েতেই আলফার মানে নর্মাল আমরা একটা আইডিয়াল ইকুয়েশন বের করি না যে কোনো কিছু, জি স্যার। ওরকম এরকম এটা হচ্ছে একটা আইডিয়াল ভ্যালু, যেভাবে হচ্ছে এটা বের করা হয় এবং এইভাবে সব জায়গায় ইউজ হয়। কিন্তু যে কোনো টেম্পারেচার ধরলে এটা বের হবে এবং সেইভাবে কোনো একটা ম্যাথ করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা আলফার মানটা পাইলাম এটা। ওকে, তো এর আগে থিটা পির মান কি ছিল? থিটা পি সমান সমান ছিল আর থিটা মাইনাস আর নট, আর নিচে ছিল আলফার মান কত? আর 100 ডিভাইডেড বাই আর নট, আর এখানে ছিল আর নট। সো এই আর নট বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকবে কি? আর থিটা মাইনাস আর নট আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই 100। এখন এই দুইটাকে যদি আমরা ভাগ করি তখন কি হবে? শুধুমাত্র 100টা উপরে চলে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ব্যাপারটা হবে এরকম যে আর থিটা মাইনাস আর নট আর 100 বাই আর নট ইন্টু সিপি সমান সমান হলো কি? আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 বাই আর নট ইন্টু 100। ঠিক আছে, তো এটা আমার ফাইনাল ইকুয়েশন আসতেছে, যে ইকুয়েশনের মাধ্যমে আমরা একটা আননোন
টেম্পারেচার বের করতে পারবো। এখানে কারো কোনো কনফিউশন আছে কোথাও? না স্যার। স্যার পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা বের করতে পারি তাহলে এই রিলেটেড আমরা ম্যাথগুলো নিশ্চয়ই করতে পারবো। তো আমি যদি তোমাদের এই রিলেটেড একটা দুটা ম্যাথ দেখাই। আচ্ছা, 14 নম্বর ম্যাথটা দেখো। 14 নম্বর ম্যাথে কি বলছে? The resistance of a platinum resistance thermometer at the ice point is 5 ohm and the steam point is 5.93 ohm. When the thermometer is inserted in a hot bath, the resistance of the platinum wire is 5.795. Calculate the Celsius temperature on the platinum scale. Ice point মানে কি? কত ডিগ্রি সেলসিয়াস? নিম্নাঙ্ক স্যার 0 ডিগ্রি, 0 0। আর স্টিম পয়েন্ট মানে 100 ডিগ্রি। 100 ডিগ্রি। সো ম্যাথটা একটু করে ফেলো তাহলে। সেকেন্ড 5.5 তো দেয়া আছে আইস পয়েন্টের মান, 0 তো আর এখানে হবে না। হ্যাঁ, আইস পয়েন্টের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 5 ওহম। তাহলে আমার মনে হয় যে ম্যাথটা তোমাদের করতে পারা উচিত। থিটাপির মান চাইছে আর সবগুলো মানই দেওয়া আছে। স্যার সূত্রটা একটু ভুলে গেছি স্যার। সূত্রটা হচ্ছে থিটা পি সমান সমান আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 বাই আর নট ইনটু 100। স্যার আমার বের হয়েছে স্যার 108.9 মানে 108.9। না না, হয় নাই। এটার অ্যান্সার হচ্ছে কত? 84 পয়েন্ট সামথিং এরকম। 85 বাই 84। জি স্যার 85 স্যার। আমি করছিলাম নিচে 73 ধরছিলাম 93 বদলে 85 হবে। আচ্ছা, বাকি সবাই একটু করো তো। ফর্মুলা হচ্ছে আর থিটা পি সমান সমান আর থিটা বাই আর নট মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইনটু 100। স্যার এটা কি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস হবে নাকি? হ্যাঁ সেলসিয়াস।
স্যার 15 নাম্বারটা অ্যান্সার কি স্যার 704.11? 15 নাম্বার জি স্যার। হতে পারে। আচ্ছা, বলা হয়েছিল কি যে the resistance of a platinum resistance thermometer at ice point is 5 ohm and steam point is 5.93 ohm. If a thermometer is inserted in a hot bath, then the resistance is shown 5.795 ohm. So what is the unknown temperature? এরকম একটা ব্যাপার ছিল, তাই না? সো আমরা এখান থেকে আমরা ফর্মুলা জানি থিটা পি সমান সমান আর থিটা মাইনাস আর নট আর 100 মাইনাস আর নট ইন্টু 100। তো কি দেয়া আছে? আইস পয়েন্টে টেম্পারেচার 5 ওহম, স্টিম পয়েন্টে টেম্পারেচার 5.93 ওহম, আর দেয়া আছে একটা আননোন টেম্পারেচার কত? আর থিটা সমান সমান 5.795। 5 এখন বের করতে হবে, আর তো কিছুই না। 5.795 minus 5, 5.93 minus 5 into 100। এই তো শেষ। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে 0.795, এখানে 0.93, এইটা জাস্ট ক্যালকুলেশন করে গুণ করলে মোস্ট প্রবলি 85.48 হয়, তাই না? জি স্যার। জি স্যার। তো যে কোনো ম্যাথেই অ্যাকচুয়ালি কি থাকবে, এরকম আর থিটার মান থাকবে, আর 100 এর মান থাকবে, আর নট আর 100 আর থিটার মান থাকবে, থিটা পির মান বের করতে হবে। স্যার 15 নম্বরটা স্যার একটু বের করে দেন, তাহলে আমার কনফিউশন। কত নাম্বার? 15টা। আচ্ছা, আর 15 না 14 জন, শিওর না। এমন হইতে পারে যে কি হবে, যে অনেক সময় এরকম থাকতে পারে যে এই আর থিটার মান দেয়া নাই, থিটা পির মান দেয়া আছে, মানে থিটা পির মান দেয়া থাকবে আর থিটার মানটা বের করতে হবে। কি এটা কি পারা যাবে? জি স্যার, পারা যাবে। সেম জি কথা। স্যার, পরে যাবে। আচ্ছা, তুমি বলতেছো 14 নাম্বার। জি স্যার 14 মিনিট। 14ই তো করলাম। স্যার 15 কথা বলতেছি। 15 তো হবে। আচ্ছা, 15তে বলছে the value of resistance of a platinum resistance thermometer আচ্ছা, বলছে কি the values of resistance of a platinum resistance thermometer is 2.585 ohms and 3.510 ohms at 0 and 100 degree Celsius respectively। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স হচ্ছে 2.585 আর 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 3.510। আচ্ছা, বলছে when placed in a hot bath the resistance is found to be 9.098 ohm।
তার মানে 9.098 হচ্ছে আননোন Unknown. টেম্পারেচার রেজিস্ট্যান্স, তার মানে R থিটা। সো ক্যালকুলেট দ্য টেম্পারেচার অফ দ্য হট বাথ অন প্লাটিনাম স্কেল। একই তো কথা। না বের করছি মানে অ্যানসারটা কি মিলে কিনা। অ্যান্সার তো এখন কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমার 704.11 বের হয়েছিল। হতেই পারে 9.098 minus 2.585 divided by 9 divided by 3.5 হবে হচ্ছে 3.510 minus 2 3.510 minus 2.585 into 100 ইন্টু 100 দিয়ে গুণ, শেষ, অ্যান্সার চলে আসবে। জি স্যার। তো আমার মনে হয় এগুলো তোমরা পারবা, তাই না? পারা যাবে স্যার। আর আমাদের এই ম্যাথ পিডিএফটা কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে? ম্যাথের এইটা তো গুগল ক্লাসরুমে দেয়া নাই, দিয়ে দিব নি এক সময়। স্যার আমাদের আগের ওয়েবের ম্যাথটা মেবি দেওয়া হয়নি। ওয়েবের ম্যাথ দিয়ে আর কি করবা, ওটা শেষ। স্যার আমাদের আর কি পরে এসব নিয়ে পড়াশোনা করা লাগবে না, আগের গুলো নিয়ে? মানে মিড ফাইনালে আর হচ্ছে মিড টার্মে কোনো কিছু থাকবে না। আর ফিউচারের কথা ভাবলে ফিউচারের কথা যদি ভাবো তাহলে ম্যাথের শীট বলে লাভ নাই, তাহলে বই পড়তে হবে। ঠিক আছে, আমার ম্যাথের শীট হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য। স্যার কোন বইটা? যে কোনো বই পড়তে পারো। ঠিক আছে, আমরা যে একটা টেক্সট বুক বলছি ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1, এটা হতে পারে। বা রেজনি খেলি যে দেখবা ফিজিক্স 1 নামে অনেক বই আছে। আবার অনেক সময় রেজনি খেলি যে ক্রেন বা রেজনি খেলি যে ওয়াকার, এদের কিছু বই আছে। ঠিক আছে, ওই বইগুলো পড়তে পারো। স্যার আপনি কি স্যার বই থেকে পড়াচ্ছেন? আমি বই থেকে বলতে এই তো আমি তো সব জায়গা থেকে কম্পাইল করেই পড়াচ্ছি। তো আমি যেটা কম্পাইল করতেছি এটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী কম্পাইল করতেছি। কিন্তু তোমরা যদি চিন্তা করো যে না ফিজিক্স তো সারা জীবনই লাগবে, তাহলে এই লেকচারগুলো রেখে দেই। তো সেজন্য লেকচার রাখা আসলে তো গুরুত্ব না, সেজন্য আসলে তোমার বই দেখতে হবে। মানে আজ থেকে 5 বছর পরে যদি কখনো তোমার কোনো ফিজিক্সের হেল্প দরকার হয়, আমার লেকচার থেকে পেয়ে যেতে পারো, বা আমার লেকচারে হেল্প নিয়ে হয়ে যেতে পারে। কিন্তু তোমার এই লেকচার থাকার চাইতে তোমার কাছে যদি একটা বই থাকে সেটা স্ট্যান্ডার্ড হবে সবচাইতে, স্যার এক্ষেত্রে কি বেশি জিনিস পাবা। স্যার এক্ষেত্রে কি স্যার টেক্সট বুকটা রাখাটা বেশি গুরুত্বপূর্ণ? এখন টেক্সট বুক আমরা তখনই বলি যখন হচ্ছে ওই বইটা আমরা আসলে পুরোপুরি পড়ি। তো যদিও আমরা টেক্সট বুক বলতেছি, কিন্তু মানে আমাদের ইউনিভার্সিটি ট্র্যাডিশন হয়ে গেছে এরকম যে মানে স্টুডেন্টরা ভাবে টেক্সট বুক খুব একটা পড়ে না। আর এখন যেহেতু অনলাইন, তো তোমরা তো আসলে বইটাও পাচ্ছ না, তো এটা একটা সমস্যা। আপনি যে স্যার রেফারেন্স বইগুলো বলছিলেন স্যার, বইগুলো অনেক কঠিন, তারপর অনেক সবসময় সব টপিক মিলেও না, কয়েকটা টপিক মিলে কয়েকটা মিলে না এরকম। আচ্ছা, এই জন্যই হচ্ছে মানে টেক্সট বুক দেয়া, যেটা হচ্ছে একটু সহজ দেয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ভার্সিটি লেভেলে আসলে তোমরা কখনোই এক জায়গা থেকে সবকিছু পাবো না। মানে ভার্সিটি সিলেবাসটা কখনো এরকম হয় না যে একটা মানে তোমরা এর আগে যা পড়ছো, যেমন ইন্টারে বা এসএসসি তে যেটা পড়ছো, যে কোনো একটা বই, সে একটা বইয়ের উপর তোমার সব পরীক্ষা হইতো, স্কুল কলেজের পরীক্ষা হইতো, তারপরে বোর্ড পরীক্ষা হইতো ওই বই থেকে। ইউনিভার্সিটি চেঞ্জটাই ওখানে, ইউনিভার্সিটিতে কোনো এক্স্যাক্টলি টেক্সট বুক হয় না যে এই বইয়ের উপরেই তোমার সব পরীক্ষা হবে বা এই বইয়ের উপরেই তোমার সব কিছু হবে, এরকম কখনো হয় না। ইউনিভার্সিটিতে যেটা হয় যে ইউনিভার্সিটিতে এক এক বই থেকে এক এক জিনিস পড়তে হয়, বা এক এক জায়গা থেকে এক এক জিনিস পড়তে হয়, এবং এই জিনিসটা নর্মাল স্টুডেন্টদেরই করতে হয়। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মানে যেমন আমি যেমন তোমাদেরকে যে লেকচার ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করি, দ্যাট মিনস আমি সবগুলোকে একত্র করছি, মানে সিলেবাস অনুযায়ী আমি লেকচারটাকে একত্র করছি, বিভিন্ন বই থেকে করে তোমাদেরকে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু সবগুলো জিনিস এক জায়গায় পাই নাই, আমি বিভিন্ন জায়গা থেকে আনছি। তো এবং আমি যেটা তোমাকে দিচ্ছি এটা তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে যাও
বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমি জানি যেখানে এইটা তোমাদেরকে দিবে না, যেখানে যেটা করতে হবে তোমার নিজে থেকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। বা সহজ বুদ্ধি যেটা অনেক সময় যেটা হয় যে ক্লাসের একজন দুইজন চারজন পাঁচজন করে সেটা সবাই নেয়, এটাও হয় অনেক সময়। তো বাট যেটা করতে হয় স্টুডেন্টদের নিজেদের খুঁজে বের করতে হয়। আবার অনেক সময় স্টুডেন্টরা আগের বছরে বড় ভাইদের কাছ থেকেও নেয়, এটাও হয় অনেক সময়। কিন্তু আইডিয়াল ওয়ে বা যে ওয়েতে তুমি যে ওয়েটা আসলে সাজেস্ট করা হয় বা যে ওয়েতে তোমার সবচেয়ে বেশি উপকার হবে সেটা হচ্ছে এরকম যে তোমার নিজে খুঁজে বের করা, যে স্যার আজকে হচ্ছে এই টপিকটা পড়াইলো, আচ্ছা এই টপিকটা দেখি কোন বইয়ে ভালো আছে, কোন বই থেকে আমি ভালো বুঝি। বা এই মানে এই যেমন আমি ক্লাসে একটা ম্যাথ করাইলাম বা তোমাদের আরো একটা দুইটা ম্যাথ দেখাইলাম, তো এরপরে তোমাদের উচিত হবে যে এই রিলেটেড আর কোথায় কত ম্যাথ আছে সেই ম্যাথগুলো দেখে আমি একটু পড়ার চেষ্টা করি। তো এটা অ্যাকচুয়ালি আইডিয়াল ওয়ে, বা মানে এই ওয়েতে যদি কেউ আগায় তাহলে সে 100% সে খুবই ভালো ভালো করবে আর কি। ঠিক স্যার আছে, এগুলো তো স্যার সব বই থেকে খুঁজতে হবে, মানে কোথায় কি পাওয়া যায়? যে কোনো বইতে পাবো। নেট থেকে তো অনেকে হেল্প নিয়ে যাবে। হ্যাঁ নেট থেকেও পাবা, নেট থেকেও হেল্প নেওয়া যায়, কিন্তু নেট থেকে হেল্প নেওয়ার একটা মানে খারাপ দিক আছে, কারণ নেটে অনেক সময় ভুল থাকতে পারে। যেমন উইকিপিডিয়াতে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু এডিট করা যায়, জি স্যার। এটা তোমরা জানো কিনা? জি স্যার, অথরের দেওয়া থাকে, একটা অ্যাক্সেস দেওয়া থাকতে লাগে। হ্যাঁ অথর অ্যাক্সেস দেওয়া থাকে, যে কোনো সময় যে কোনো কিছু এডিট করা যায়। এবং মানে ইভেন আমি সবচেয়ে মজা পাইছিলাম একটা এডিট দেখা, সেটা হচ্ছে আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাই না? ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে দিচ্ছে। হ্যাঁ একবার ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে দিয়েছিল। তো এইগুলা করা যায়, ঠিক আছে, করা যায়, আবার অন্য একজনে চেঞ্জ করে দেয়। সো ধরো এরকম ওপেন সোর্স থেকে যদি তুমি কোনো ইনফরমেশন নাও, ধরো তুমি তোমাদের কেউ একজন বা তোমাদের ইউনিভার্সিটি বা আমাদের যে কোনো একজন কি করলো, সে একটা অ্যাসাইনমেন্ট বানাইলো নিজের মতো করে, সেই অ্যাসাইনমেন্টটাকে অন ইন্টারনেটে কোথাও দিয়ে দিল, তার ওয়েবসাইট বা তার কোনো ব্লগ বা কোথাও এক জায়গায় দিয়ে দিল। এখন তুমি যদি ওই অ্যাসাইনমেন্টটা কপি নাও, সেই অ্যাসাইনমেন্টে ভুল থাকতে পারে না, সে কিন্তু একটা সাধারণ স্টুডেন্ট। তো মানে তোমার কি মনে হবে, আমি তো একটা ওয়েবসাইট থেকে নিয়েছি বা আমি তো একটা ব্লগ থেকে নিয়েছি। সো ওয়েবসাইট থেকে নেওয়াটা একটু রিস্ক, বা নিলে হচ্ছে তোমার একটা সোর্সটা দেখতে হবে, সোর্সটা আসলে কতটুকু মানে বেটার সোর্স। স্যার কয়েকটা আর কি ওয়েবসাইট থাকে, মানে টপিক ওয়াইজ খুব ভালো আলোচনা করছে আর কি। না না সেটা ঠিক আছে, আমি অবশ্যই বলতেছি না যে যেমন এই যে কিছু আছে, যেমন কিছু অনলাইন টিচিং প্ল্যাটফর্ম আছে, অন্যরকম পাঠশালা, জি স্যার। ভেরি গুড, ঠিক আছে। তারপরে এরকম অনেক জায়গায় আছে, ঠিক আছে, অনেক কিছুই পাবা। ইভেন কিছু ইউটিউবে কিছু লেকচার পাবা বিভিন্ন বাইরে ইউনিভার্সিটি টিচারদের, ঠিক আছে, ওগুলো তো মানে ওগুলো আনডাউটলি ওগুলো খুব ভালো, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু দেখবা কিছু এমন মানে কিছু এমন মানুষও আছে, ধরো বেকার বসে আছে, ভাবলো যে একটা ইউটিউব চ্যানেল খুলি, কিছু লেকচার টেকচার দেই, তারপরে দেখি কিছু ইনকাম টিনকাম হয়, এরকমও তো আছে। এখন তুমি তুমি কেউ যদি ভুল করে ওর লেকচারটা ফলো করে এবং সে যদি কোনো ভুল করে থাকে, একটা মানুষ ভুল করতেই পারে, তো সেটা কিন্তু একটু খারাপ। কারণ অন্যরকম পাঠশালা সম্পর্কে আমার যতটুকু বিশ্বাস যে ওরা যে কোনো লেকচার দেওয়ার আগে হয়তো আরেকবার চেক করে, একজনের লেকচার হয়তো আরেকবার চেক করে কোনো ভুল আছে কিনা, বা মানুষের স্লিপ অফ টাং হইতেই পারে, সেটা হয়তো এডিট করে দেয়। কিন্তু কেউ একজন নিজে থেকে যখন দিবে তখন সেটা আমাদের ভুল থাকতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে করতে হবে, তাইলে খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা দুইটা টপিক পড়বো, খুব ইন্টারেস্টিং দুইটা টপিক। একটা নাম হচ্ছে সিবেক ইফেক্ট আর একটা নাম হচ্ছে পেলশিয়ার ইফেক্ট। আচ্ছা, তো এই দুইটা ইফেক্ট কেমন, দুটো ছবি দেখতে পাচ্ছ। তো এখানে যেটা হয় যে দুইটা ডিসিমিলার মেটালের ওয়্যার, ঠিক আছে, বা দুইটা ডিফারেন্ট ধরনের দুইটা মেটালের ওয়্যারকে আমি হচ্ছে কানেক্ট করলাম, ঠিক আছে, কানেক্ট করলাম। সো কানেক্ট যদি করি, এর পাশে মেটাল 1 এর পাশে মেটাল 2, তাহলে এখানে দুইটা জাংশন তৈরি হবে না? এখানে একটা জাংশন তৈরি হবে, এখানে একটা জাংশন তৈরি হবে, দুইটা জাংশন তৈরি হবে, তাই তো?
জি স্যার। আচ্ছা আচ্ছা, দুইটা জাংশন তৈরি হইলো। তো আমি যদি এখন একটা কাজ করি যে একটা জাংশনকে আমি গরম পানিতে ডুবায় রাখি, আর একটা জাংশনকে আমি আগে বরফ দিয়ে চাপা দিয়ে রাখি, এরকম যদি করি, এবং এই তখন একটা অবস্থা তৈরি হবে। সেই অবস্থাটা কেমন, যে এই দুই জাংশনের মধ্য দিয়ে আমি যদি একটা তার মানে একটা তারে কানেকশন দেই এবং তার মাঝখানে একটা গ্যালভানোমিটার রাখি বা একটা অ্যামিটার রাখি, তাহলে দেখবো যে এইখানে আমি এক ধরনের কারেন্ট পাচ্ছি। আমি কিন্তু কোনো ব্যাটারি দিই নাই এইখানকার মধ্যে, এখানে কোনো ব্যাটারি দিছি, কোনো ধরনের ব্যাটারি দেই নাই। না স্যার দেন। তারপরে কি হয়েছে যে দুইটা ডিসিমিলার দুইটা মেটাল আমি নিছি, নেয়ার পরে তাদের মধ্যে দুইটা জাংশন হয়েছে। একটা জাংশনকে আমি হায়ার টেম্পারেচারে রাখছি, একটা জাংশনকে আমি লোয়ার টেম্পারেচারে রাখছি। তো এরকম টেম্পারেচার ডিফারেন্সের কারণে যেটা হয় যে এক জাংশন থেকে আরেক জাংশনের মধ্যে দিয়ে যদি আমি কোনো একটা সার্কিট কানেকশন দেই, তাহলে সেখান দিয়ে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় সিবেক ইফেক্ট। আরেকটা ইফেক্ট আছে, সেটাকে বলা হয় পেলশিয়ার ইফেক্ট। পেলশিয়ার ইফেক্টটা কেমন? পেলশিয়ার ইফেক্টটা হচ্ছে এর ঠিক উল্টা ঘটনাটা, যে দুইটা ডিসিমিলার মেটাল থাকলো, তো ডিসিমিলার মেটাল দুইটা জাংশন তৈরি করছে। তো এইখানে আমি যে একটা জাংশনকে হট বা একটা জাংশনকে কোল্ড করি না, এখানে আমি যেটা করছি ব্যাটারি। একটা ব্যাটারি অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, মাঝখানে একটা ব্যাটারি অ্যাপ্লাই করে দিছি, আর দুইটা ডিসিমিলার জাংশনকে আমি এরকম কানেক্ট করে দিচ্ছি। তো তারপরে যেটা দেখা যায় যে ও যে দুইটা জাংশন ছিল, একটা জাংশন অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে গেছে, একটা জাংশন অটোমেটিক্যালি গরম হয়ে গেছে। এই ইফেক্টটাকে বলা হয় পেলশিয়ার ইফেক্ট। সেটা তো কারেন্ট ফ্লোর মাধ্যমেই হবে। হ্যাঁ। তো এখানে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে সিবেক আর পেলশিয়ার মানে উল্টা হয়ে যায়, মানে কোনটা সিবেক আর কোনটা পেলশিয়ার এটা উল্টা হয়ে যায়। এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে এই জিনিসটা মনে রাখা বা মনে করা খুব বেশি কঠিন কিছু না, এবং খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, স্যার এটা কি কাজে লাগে স্যার? এটা দিয়ে তুমি এদিকে ভালো বুদ্ধি না, তুমি হচ্ছে কোনো কিছু ছাড়াই তুমি কোনো জায়গায় তুমি কারেন্ট তৈরি করে ফেলতে পারবে। জি স্যার। সেটা তো মানে আবার অল্প অ্যামাউন্টের গরম কারেন্ট। ঠান্ডার ক্ষেত্রে লাগতে পারে, মানে আমার যদি গরমের প্রয়োজন হয় তাহলে ব্যাটারি দিয়ে লাগাই দিলাম। আমি জানি না গরম ঠান্ডার ক্ষেত্রে লাগে কিনা। তো নর্মালি এই সব জিনিসপত্র খুব বেশি যে ইউজ করা হয় তা না, হয়তো কোনো কোনো জায়গায় ইউজ আছে, কিন্তু আমার মানে খুব অল্প অ্যামাউন্টে কারেন্ট তৈরি করতে পারবা বিভিন্ন জায়গাতে, যেটা তোমার ইউজ কোন একটা পার্টিকুলার কেসে যেটা মানে ইউজ থাকতে পারে বা তোমার মানে খুব হেল্পফুল হতে পারে। স্যার আমাদের কি কোনো এক্সপেরিমেন্ট থাকবে এর উপরে? না, তোমাদের সিবেক পেলশিয়ান নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নাই। আচ্ছা, এরপরে আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আজকে আমরা যা যা পড়লাম, যে ম্যাথগুলা করলাম, এই ম্যাথগুলা একটু বাসায় দেখো তোমরা, আর আমি দেখি তোমাদের ওই ম্যাথের লিস্টটা দিয়ে দিব, তোমরা ওখান থেকেও দেখতে পারবা, দেখে ম্যাথগুলা একটু করার চেষ্টা করো। ওকে স্যার।